ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল নূরের। চোখ মুখ কুঁচকে আড়মোড়া দিতে দিতেই চারদিকে চোখ বুলালো। গতকালকের তুলনায় আবহাওয়া বোধহয় ভালো, বৃষ্টি হচ্ছে না এখন। চালের ফাঁক দিয়ে উষ্ণ আলো ভেতরে প্রবেশ করছে। বুঝাই যাচ্ছে সূর্যমামা আজ অনেক মুড নিয়ে আছে। আজকে আর মেঘকে আকাশে জায়গা করতে দিবে না। নূর বড় একটা হাই তুলে একটু নড়েচড়ে বসতে গেল, কিন্তু পারল না। নিচের দিকে লক্ষ্য করতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিবরাস তার কোমরের কাছটায় মাথা গুজে শুয়ে আছে, আর হাত দুটো দিয়ে তাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে যেন ছেড়ে দিলে সে কোথাও পালিয়ে যাবে। নূর একটু নড়ে চড়ে ওঠে। শাড়ির আঁচলটা তার বুক থেকে সরে গড়াগড়ি খাচ্ছে নিবরাসের সুঠাম দেহটার নিচে। একরাশ লজ্জা এসে নূরকে ঘিরে ধরল। তার শরীর প্রায় উন্মুক্ত, শাড়ির কুচিটুচি খুলে একাকার। নিশ্চয় কাল রাতে ঘুমের মধ্যে বেশি তিরিং-বিরিং করেছিল, তাই এমন হয়েছে। না জানি নিবরাস তাকে এই অবস্থায় দেখেছে কিনা। একরাশ লজ্জা আর একটুখানি সাহস নিয়ে সে নিবরাসকে সরাতে চায়। উদ্দেশ্য নিবরাসের বুকের নিচের থেকে তার শাড়ির আঁচল বের করে আনা। এই আধা খোলা শাড়ি নিয়ে সে কিছুতেই নিবরাসের সামনে আসতে পারবে না। নূর যেই কোনো মতে গুছিয়ে শাড়িটাকে একটু টান দিবে, অমনি নিবরাস নড়ে চড়ে ওঠে, আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। মুখ গুজে দেয় নূরের নরম সরম উদরে। ঘুম ঘুম ভাঙা গলায় বলে ওঠে, ডোন্ট মুভ সোনা, ঘুমাতে দাও। সবে নূর একটু হালকা হচ্ছিল, কিন্তু পুনরায় নিবরাসের এমন স্পর্শ পেয়ে সে একেবারে স্থির হয়ে যায়। নিবরাসের ওষ্ঠ তার উদর ছুঁয়েছে। ঘুম ঘুম ভাঙা গলায় বলা প্রতিটি কথা উচ্চারণের সাথে সাথেই ওষ্ঠের সংঘর্ষ হয়েছে তার মসৃণ পেটে। নূরের শ্বাস রোধ হয়ে আসে। পায়ের তালুগুলো কেমন যেন শিরশির করেছে। পেটের মধ্যে হাজারো প্রজাপতি উঠতে শুরু করে দিয়েছে ইতোমধ্যে। আর নড়ল না সে, যেমন ছিল তেমন করেই বসে রইল। নিবরাসকে আলতো করতে গিয়ে আরো কঠোর করে দিয়েছে সে। কিছুক্ষণ আগে তো আরো নরমভাবে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল নিবরাস, কিন্তু এখন সে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। নূর অপেক্ষা করতে শুরু করল নিবরাস নিচ থেকে কখন তাকে ছাড়বে। আর যখনই নিবরাস তার থেকে একটু সরবে, তখনই সুযোগ বুঝে সে এখান থেকে কেটে পড়বে। নিজের পরিকল্পনায় হাসল নূর। এতে করে নিবরাস সামনে অন্তত এই অর্ধখোলা শাড়ি নিয়ে লজ্জায় পড়তে হবে না। দরজাটার দিকে তাকিয়ে মনে মনে বলে, না জানি মানুষগুলো কি ভাবছে। নিশ্চয় তারা আমাদের উপর ভীষণ বিরক্ত। আমাদের জন্য কত ঝামেলায় পড়তে হয়েছে তাদের। কাল রাতের পর থেকে তো আর ডাকতেও আসেনি। কাল রাতের কথা মাথায় আসতেই মনে পড়ে যায় কাল রাতে নিবরাসের বলা কথাগুলো। সে তো ভুলেই গেছিল। আলতো হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। নিবরাসকে সে ভুলে গেছে এমন না, মনে আছে তার। তবে তাদের মাঝে কি কথা হয়েছে তা অবশ্য ভুলে গেছে নূর। তখন এই গৌরবর্ণের পুরুষটি এখনকার মতো সুঠাম এজি ছিল না, আরও হ্যাংলা পাতলা ছিল। কথাও বলেনি তার সাথে। হয়তো ইগো ছিল অনেক, অবশ্য এখনও আছে। প্রথম দিন এসেও নূরের সাথে কথা বলেনি। মনে হয়েছে যেন চিনেও না। কসমিন কালেও সে দেখেনি, এমন একটা ভাব করেছিল। আর এখন বিয়ে করে বসে আছে। হাসি আসে নূরের। আলতো হাতে ছুড়ে দেয় নিবরাসের চুল, আঁকিবুকি করতে থাকে। মনে আরাম লাগে নূরের। চুলে হাত বুলানোর এক মুহূর্তে নূরের চোখ যায় নিবরাসের পাশে রাখা মোবাইলটায়। একটু ঝুঁকে হাতে নেয় সেটা। পাসওয়ার্ড চেতে মোবাইলটার লক খুলতেই আধো হাসে সে। সানফ্লাওয়ার, নিবরাসকে তাকে আদর করে বুঝি এমন নামে ডাকে। ভাবতে ভাবতেই নূর লক খুলে বাবার নাম্বারে ফোন চাপল। ঠিক তখনই বিদ্যুতের গতিতে মোবাইলটা ছিনিয়ে নেয় নিবরাস। ঘটনা যা এত দ্রুত ঘটল যে নূর কিছু ভাবার সুযোগই পেল না। সে এক মুহূর্তের জন্য ভেবেছে মোবাইলটা বুঝি হাত থেকে পড়ে যাচ্ছে। চকিত হয় নূর। নিবরাসকে সজাগ দেখে জলদি শাড়ির আঁচল বুকে জড়ালো সে। এতক্ষণে নিবরাস একেবারে টান টান হয়ে বসেছে। তাকে দেখে নূর শাড়ির আঁচল বুকে টেনেছে, এই ব্যাপারটা তার একদমই পছন্দ হয়নি। সে নূরের স্বামী, তাকে দেখে কেন নূরেকে শাড়ির আঁচল বুকে টানতে হবে? নূরের তো উচিত ছিল ঘুম থেকে উঠে তাকে কয়েকটা চুমু খাওয়া, তাকে একটু জড়িয়ে ধরে শুয়ে থাকা। তা না করে নূর শাড়ির আঁচল টেনেছে। লজ্জা পাচ্ছে? তার সামনে কিসের এত লজ্জা নূরের? তার অধিকার আছে নূরকে উন্মুক্ত দেখার। বিবস্ত্র দেখলেও তো তার পাপ হবে না, এমনকি সে সমস্ত শরীর ছুঁয়ে দিলেও না। নূর আপাতত নিবরাসকে ঠিক বুঝে উঠতে পারছে না। নিবরাস তো ঘুমেছিল, তাহলে এত জলদি উঠল কিভাবে? নূর আর একটু ভালো করে নিবরাসের দিকে তাকায়। ভ্রু জোড়া কুঁচকে আছে তার। আচ্ছা, নিবরাস কি কোনো কারণে রেগে আছে? কিন্তু কি কারণে?
সে তো এমন কিছুই করেনি, বরং নিবরাসের ঘুম ভেঙে যাবে ভেবে এতক্ষণ এভাবে আধখোলা শাড়ি পরেই বসেছিল। এই কারণে কি রেগে গেছে নিবরাস? এভাবে বসে থাকা কি উচিত হয়নি? কারো মোবাইল হাতে নিতে গেলে যে তার অনুমতি নিতে হয় তা জানো না? তোমার বাবা তোমাকে ম্যানার্স শেখায়নি? হঠাৎ করে নিবরাসের এমন ঝাঁঝালো কথা শুনে নূরের ধ্যান ভাঙে। নিবরাসের অপ্রত্যাশিত এই তেতো কথাগুলো মুহূর্তেই তার ভাবনার জগৎকে এলোমেলো করে দেয়। নূর কিছু বলতে চায়, কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে আসছে তার। বুকের গভীরে এক চাপা ভার অনুভব করে সে। সকাল সকাল নিবরাস থেকে এমন কথা মোটেও আশা করেনি। নিবরাসকে ভুলে গেছে তাদের বিয়ে কেমন করে হয়েছে। তার কি একটু কোমলভাবে নিজেকে উপস্থাপন করা উচিত ছিল না? তৎক্ষণাৎ মাথায় আসে বাবার বলা একটা কথা, দোষ থাক আর না থাক, সরি বললে মানুষের সম্মান করে যায় না, বরং এতে বিপরীতের মানুষটাকে দমানো যায়। তাই নূর ধীর গলায় বলল, আর না বলে ধরব না, সরি। এই এক টুকরো কথায় নূরের অপরাধী স্বর। মাথা নিচু করে আছে সে। নিবরাস ভালো করে তাকায় নূরের মুখের আদলে, তবে কিছু বলে না। নূর নিবরাসের উত্তরের আশায় ছিল, ভেবেছিল কিছু বলবে সে। তবে নিবরাসকে চুপ দেখে সে আবার বলে, আপনি ঘুমেছিলেন তাই জাগাতে পারিনি। আমি আসলে বাবাকে কল দিতে যাচ্ছিলাম। সারা রাত আমাকে নিয়ে টেনশন করেছে বোধহয়। নূরের মুখে আবার বাবার কথা শুনে এবার আর নিবরাস আর নিজেকে সামলাতে পারল না। কথার মাঝখানে কঠিন স্বরে বলে উঠল, শাট আপ। নিবরাসের এমন উচ্চ আওয়াজে নূর কাঁপুনি দিয়ে ওঠে। সে একটা কথা বলছিল, ভাবনার জগতে ছিল। হঠাৎই এমন তীব্র কণ্ঠ শুনে করুণ চোখে নিবরাসের দিকে তাকায় সে। নিবরাস তার দিকে কঠিন দৃষ্টি রেখে বলে ওঠে, তোমার মুখে আমি আর একটা সিঙ্গেল ওয়ার্ডও শুনতে চাই না। সারাক্ষণ বাবা বাবা আর বাবা, বাবা এটা করবে, বাবা ওটা করবে, আর বাবার টেনশন সামলাতে গিয়ে তুমি সকাল সকাল আমার মোবাইল হাতে নিয়ে নিয়েছ। নূরের খুব কান্না আসে। কেউ কখনো এত কঠোরভাবে তার সাথে কথা বলেনি, বাবাও না। নূর চাপা ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, আপনার আর আমার কি আলাদা? প্রশ্নবিদ্ধ চাহনি তার। নিবরাস জবাব দেয় না। খাটের উপর থেকে নেমে গিয়ে দরজার সোজা দরজার খিল টেনে খোলে। এই মুহূর্তে সে নূরের সামনে থাকতে চায় না। রাগ কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সে চায় না নূর তার রাগের সম্মুখীন হোক। সে সানফ্লাওয়ারকে শুধু তার ভালোবাসা দেখাতে চায়। লম্বা লম্বা পায়ে বেরোতে গিয়েও থামে নিবরাস। পেছনে একবার নূরের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে পালে, আমার সামনে তুমি শাড়ি খুলে উন্মুক্ত হয়ে থাকলেও কোনো সমস্যা নেই, আমার দেখার অধিকার আছে। কিন্তু বাইরের লোকের সামনে শাড়ি প্রচুর সমস্যা, তাই জলদি শাড়ি বদলে নাও। মানুষের নজর তো শকুন থেকেও তীক্ষ্ণ। লাস্টের দিকের কথাটা নিবরাস ধীরে বলার কারণে নূর শুনতে পায়নি। সে নিচের দিকে চেয়ে আছে। নিবরাস তার দিকে আরেকটু চোখ বুলিয়ে জায়গা ত্যাগ করল। গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ সারতে হবে এখন। নিবরাস যাওয়া মাত্রই নূর দরজা তার দিকে তাকায়। মন খারাপ হয় তার, কিছুটা গুটিয়ে যায়। শাড়িটা কোনো রকম গুজে উঠে দাঁড়ায়। পায়ে ভীষণ ব্যথা অনুভব করল। অ্যাক্সিডেন্টের কারণে পায়ে ব্যথা পেয়েছিল। তার উপর কাল আবার সারা রাত নিবরাস পায়ের উপর শুয়েছিল। মনে মনে বলল, আচ্ছা মানুষটা এমন কেন? এত রাগ কেন শরীরে? রেগে গেলে বুঝি মানুষ বদলে যায়? এমন করে কড়া কড়া কথা বলে? কই বাবা আর জেসমিন রেগে গেলে তো কখনো এমন করে কথা বলে না। নূর নিজের মনে মনে নিবরাসের বিরুদ্ধে কয়েকটি কঠোর বাক্য উচ্চারণ করে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এগিয়ে গেল। কাল পরনের জামা কাপড়গুলো শুকানোর জন্য দড়িতে মেলে দিয়েছিল ওই মহিলা। এখন এইগুলোই পরতে হবে। নিবরাস যদি এসে দেখে এখনো গায়ে শাড়ি জড়ানো, তখন আবার বকাবকি শুরু করবে। আর সে নিবরাসের সাথে এই মুহূর্তে কথাও বলতে চায় না। কঠোর মানুষ তার ভীষণ অপছন্দের, বিশেষ করে তারা যারা বউয়ের ওপর কঠোরতা দেখায়। বাবু, আপনার কথা মতো সব করছি, 15 লাখের কমে নিমু না। কিন্তু কথা তো ছিল 10 লাখ। কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমার পোলাপাই নাচতে রাজি হচ্ছিল না। ওদের ডিমান্ড বাড়ছিল, সাথে কাজীরও। মাতবরের কথায় নিবরাস সামান্য হাসে। এরা এমনই, একটু দিলে পুরোটা খেতে চায়। লোভীর বাচ্চারা, শুকরের জাত। সে মনে মনে কথাগুলো আওড়ায়। নেহাত এদের কাজে লাগিয়ে বিয়েটা সম্পূর্ণ করেছে সে। না হলে এই শুকরের জাতগুলো কে এক পিস করে কেটে সে জলে ভাসিয়ে দিত। নিবরাস চোয়াল শক্ত করে মাতবর আর তার পেছনের চেলাদের দিকে তাকায়। সে টাকা নিয়ে কথা বলে ঝামেলা পাকাতে আসেনি। টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে তো কাল নেই। যদি টাকা দিয়ে নিজের পছন্দের জিনিসগুলো কিনতে না পারে, তাহলে এত টাকার কি প্রয়োজন? আর তাছাড়া সানফ্লাওয়ারকে নিজের করে পেতে 15 লাখ কেন 15 কোটি টাকা খসাতেও সে দ্বিধা করবে না। এখানে আসার কারণ অন্য।
নিবরাস হঠাৎ পেছনের একটা ছেলেকে সামনে আসার ইশারা দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সামনে আয়। তার আওয়াজ পেতে ছেলেটি নিজের দিকে আঙুল দিয়ে ইশারা দিল, বলল, আমি? নিবরাস হ্যাবোধক মাথা নাড়তেই ছেলেটি মাতবরের পেছন থেকে বেরিয়ে সামনে এলো। ছেলেটি ঠিকঠাকভাবে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি, নিবরাস বিদ্যুৎ গতিতে তার প্যান্টের পকেটে থেকে একটা কলম বের করে সোজা ছেলেটির চোখে গেঁথে দিল। ছেলেটির এক গগনবিদারী চিৎকারে আতকে উঠল সবাই। কেউ ভাবেওনি নিবরাস হঠাৎ এমন একটা কাজ করবে। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে মাতবর ভয়ে এক পা পিছিয়ে গেল, সাথে তার চেলারাও। সবার চোখে ভয়। নিবরাসকে এখন ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে যেন কোনো সাইকো কিলার, যার এখন মানুষ মারার নেশা উঠেছে। প্রচণ্ড নির্দয় লাগছে তাকে। কিভাবে হুট করে ছেলেটির চোখে কলম ঢুকিয়ে দিল? কোনো মানুষ কি পারে সজ্ঞানে এমিন করতে? নিবরাস চোখ মুখের রং বদলে আলতো হেসে সবার দিকে একবার করে চোখ ঘুরিয়ে তাকায়। ছেলেটি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে, কলমটা এখনো চোখে গেথে। নিবরাস এক হাঁটু ভেঙে ছেলেটির সামনে বসে, এক টানে কলমটি খুলে আনে চোখ থেকে, রক্ত ঝরছে। নিবরাস ছেলেটির মুখের কাছে এগিয়ে থুতনি চেপে ধরে হিসহিসিয়ে বলে, তোর নজরে আমার কাছে বিষের মতো লাগছিল, কুত্তার বাচ্চা। আমার সব থেকে প্রিয় জিনিসটার দিকে তুই আরাম করে তাকিয়েছিলি কালকে। বিয়েটা হয়েছে বিধায় শাস্তি কম পেলি, না হলে তোর চোখ উপড়ে নিতাম আমি, ব্লাডি বাস্টার্ড। গিজগিজ করে কথা শেষ করে নিবরাস একদলা থুথু ছুঁড়ে মারে ছেলেটার দিকে, বিচ্ছিরিভাবে বলে উঠল, শুয়োরের বাচ্চা। বুঝলে মাতবর, তোমার পোষা এই বাচ্চা শুয়োরের চোখে আমি খুব খারাপ একটা জিনিস দেখেছিলাম কালকে, জানো কি? মাতবর ভয়ে ইতোমধ্যে কাঁপছে। কি রূপ দেখছে সে! কম্পনরত গলায় সে জবাব দিল, কি? তোমার পোষা এই শুয়োরের বাচ্চা কালকে আমার বাচ্চা বউটার দিকে কি সুন্দর নজর দিয়েছিল। কথাটা বলতে বলতে নিবরাসের চোয়াল শক্ত হয়। ছেলেটার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আর যে আমার পছন্দের জিনিসের দিকে এমন নজর দিয়েছে তার চোখ আমি উপড়ে ফেলেছি। সেই হিসাবে আমার সবথেকে পছন্দের জিনিসটার দিকে আবেদনময় দৃষ্টিতে তাকানোর শাস্তি তো কমই দিলাম, কি বলো? জ মাতবরের এমন নাজেহাল অবস্থায় নিবরাস মনে মনে খুশি হয়, কেন জানা নেই, তবে ভীষণ আনন্দ লাগছে তার। পকেটে থেকে চেক বইটা বের করে 20 লাখ টাকার একটা চেক ধরিয়ে দিল মাতবরের হাতে। গম্ভীর স্বরে বলল, 15 ডিমান্ড ছিল, 20 আছে। সারা গ্রামে মিষ্টি বিতরণ করবি, আমার বিয়ের মিষ্টি। আর এটার চোখ ঠিক করে নিস। ছেলেটার দিকে ইশারা দিয়ে বলে, অন্ধ হয়নি, কলম সাইডে লেগেছে। বিয়ে করতে সাহায্য করেছিস, তাই বেঁচে গেলি, না হয় জ্যান্ত কবর দিতাম তোকে আমি। বাবু, আপনি শান্ত হন, ওর ব্যবস্থা আমি করমু, মাতবর নিবরাসকে সান্ত্বনা দিয়ে বলে। নিবরাস শান্ত হয় না, তিরিক্ষি মেজাজ তার। একবার চটে গেলে আর শান্ত হয় না। এখন শান্ত হওয়ার জন্য সানফ্লাওয়ারকে একটু জড়িয়ে ধরা দরকার, কয়েকটা চুমু খাওয়া দরকার সানফ্লাওয়ারকে। ছটপট করে সে। তবে আগের মেজাজ নিয়ে মাতবরকে বলে, গাড়ির চাবি? মাতবর এক পকেটে চেকটা রেখে ওপর পকেট থেকে গাড়ির চাবিটা দেয় নিবরাসের হাতে। পান খাওয়া দাঁত সবগুলো মেলে দিয়ে বলে, একদম সাফ সাফাই করে দিয়েছি বাবু, কিচ্ছু নেই, এক্কেবারে সুগন্ধ আর সুগন্ধ। নিবরাস গাড়ির চাবিটা ভালোভাবে দেখে বলে, আমি ভেবেছিলাম তোমরা বোধহয় গাড়ি নিয়ে পালিয়ে যাবে। নিবরাসের এমন অহেতুক কথায় মাতবর কিছুটা হাসল। মনে মনে নিবরাসকে বেয়াক্কেল উপাধি দিতেও ভুলল না সে। তবে মুখে বলল, বাবু, একটা গাড়ি নিয়ে কি করমু? আপনি না 15 লাখ টাকা দিতেন, দেখেন গাড়ি নিয়ে ভাইঙ্গা গেলে কি এখন 20 লাখ টাকা পাইতাম? নিবরাস মাতবরের বোকামিতে হাসল, চাবিটা পকেটে ঠুকিয়ে শটান হয়ে দাঁড়ালো। অতপর হস্কি কণ্ঠে বলল, মাতবরকে বানিয়েছে তোকে, গবেট। আমার গাড়িটার দাম 1.5 কোটি টাকা, নতুন ছিল, বেশি একটা চালায়নি, নিলে নিতে পারতি, মালামাল হয়ে যেতি। ব্যাস, চোয়াল ঝুলে গেল মাতবরের। 1.5 কোটি বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি, মাতবর তাকে কেউ বানায়নি, টাকার জোরে জুলুম করে হয়েছে। না হলে কি 1.5 কোটি টাকার গাড়ি রেখে 15 লাখ টাকার জন্য পড়ে থাকত? সবই কপাল। ব্যাস, নূর পড়েছে মহা ঝামেলায়। এই লোকের কি ঘন ঘন মুড সুইং হয়, নাকি বদ্ধ উন্মাদ সে? সকালেই তো এত রাগারাগি করে গেল তার সাথে, সামান্য মোবাইল ধরার অপরাধে তাকে যা নয় তাই বলেছে, এখন আবার তাকে জড়িয়ে ধরে আছে। এই পাগল লোকের অত্যাচারে এবার নূর পাগল হয়ে যাবে। কিছুক্ষণ আগে নূর ঘরে বসেছিল, ভাবছিল কিছু কথা। বাড়ির মহিলার আচরণ কাল থেকে আর কেমন যেন অন্যরকম। কত সুন্দর করে কথা বলেছে তার সাথে, কত আদর আদর করেছে তাকে। স্বামীর কথায় স্বামীর সাথে রাতে ভাব হয়েছে কিনা কত রসিকতা করে জিজ্ঞেস করেছে ওই মহিলা। একটা মানুষের এত পরিবর্তন কিভাবে?
তার ভাবনার মাঝে কিছু একটা বিড়গির করতে করতে নিবরাস ঘরে এলো। চমকালো নূর, দেখেও না দেখার ভান করল, মনে মনে পণ করল কথা বলবে না সে। কিন্তু তার ভাবনায় এক গামলা জল ঢেলে নিবরাস সোজা তার কাছে চলে আসলো। অস্থির সে এক টানে নূরের হাত ধরে বলল, ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি সানফ্লাওয়ার, আই এম সরি, আর কখনো বকবো না তোমার। সত্যি আমাকে জড়িয়ে ধরো তুমি, প্লিজ, আমার কষ্ট হচ্ছে খুব, তুমি জড়িয়ে ধরলে কষ্ট কমে যাবে, প্লিজ সানফ্লাওয়ার। নূরকে জড়িয়ে ধরতে বলে জড়িয়ে ধরার সুযোগই দিল না নিবরাস। নূরের কিছু বুঝে ওঠার আগেই সে হামলে পড়ে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নূরকে একের পর এক চুমু খেতে লাগে নূরের গলায় আর কাঁধে। 5 মিনিট যাবৎ নিবরাস তাকে এমন শক্ত করে জড়িয়ে আছে, সামান্য নড়তে পারছে না সে। নড়তে গেলে নিবরাস আরও শক্ত করে ধরছে। নিবরাসকে ছাড়ার জন্য বললে সে ছাড়ছে না। এসব কি ধরনের পাগলামি! নিঃশ্বাস বন্ধ হয়ে এসছে তার। এভাবে কেউ ধরে নাকি? মনে হচ্ছে যেন কোনো পাথরের নিচে চাপা পড়ে তার শরীর পিষে যাচ্ছে। নূরের এখন ইচ্ছে করল নিবরাসকে পাগল উপাধি দিতে। প্রথমে তার এমন অদ্ভুত আচরণ দেখে নূরও একটু জড়িয়ে ধরেছিল তাকে। অবশ্য কাজ হয়েছিল এতে। নূর জড়িয়ে ধরার পর বকবক একটু কমেছে নিবরাসের, তবুও তাকে ছাড়ার নাম নিচ্ছে না সে। ঠিক আগে যেমন করে ধরেছে এখনও তেমন করে চেপে ধরে আছে, পারছে না নূরের হাড়গুলো পিষে গুঁড়ো গুঁড়ো করে দিতে। নূর না পারছে এমন শক্ত শরীর থেকে ছাড়া পেতে, আর না পারছে একটুখানি নড়তে। সে তো এখনও ঝুলে আছে নিবরাসের ভরাট বক্ষের গধ্যেখানে। আরাম লাগছে না তার, দম বন্ধ লাগছে। নিবরাস তার সুঠাম পেশিবহুল বাহুর শক্ত আবরণে তাকে চেপে ধরে আছে। নিজের এমন ঝুলন্ত অবস্থা দেখে বাধ্য হয়ে নিজেকে ওরাংওটাং ভেবে বসল সে। মনে মনে বলল, আল্লাহ রক্ষা করো, এই লোক কি পাগল হয়েছে? নূর এখন চুপচাপ বসে আছে নিবরাসের গাড়িতে, কথা বলছে না সে। নিবরাস গাড়িতে উঠেও কয়েকবার সরি বলে ফেলেছে, যদিও এখন সে নিবরাসের উপর রেগে নেই, তাও কথা বলতে ইচ্ছে করছে না তার। এইদিকে নিবরাস তাকে পাগল করে দিচ্ছে। গাড়ি চালাতে চালাতে হুটহাট করে চুমু খাচ্ছে তাকে, চুলে ধরছে, গালে ধরছে, টিজ করে কথা বলছে। একে তো বাসায় গিয়ে কি বলবে ভেবে পাচ্ছে না নূর, তার উপর আবার নিবরাসের এমন উদ্ভট পাগলামি। হঠাৎ নিবরাস নিজের ফোনটা এগিয়ে দেয় নূরের দিকে। নূর বিস্ময়ে তাকায়। এই কি সেই নিবরাস যে সকালবেলা ফোন ধরার অপরাধে তাকে যা নয় তাই বলে অপমান করেছিল? এমনকি ম্যানারলেস বলতেও কপটাবা করেনি। নূর হাতে নেয় না ফোনটা। নিবরাস হাতটা আরেকটু এগিয়ে দিয়ে বলে, আমার ওপর এখনো রাগ করে আছো সোনা? নূর কি বলবে ভেবে পেল না। আলগোছে ডানে বামে মাথা নাড়ল সে, মানে রাগ নেই। নিবরাস মোবাইলটাকে শক্ত করে ধরে হাতটা নূরের ঘাড়ের পেছনের দিকে দিয়ে নূরকে তার কাছে টেনে আনে। গাড়ির স্পিডটা হালকা কমিয়ে নূরের থুতনিতে চুমু খায়, তারপর ছেড়ে গাল টেনে বলে উঠলেন, রাগ করো না সোনা, আমার সোনা সানফ্লাওয়ার। জানি না সকালে ঘুম থেকে হঠাৎ করে কেন এত রেগে গিয়েছিলাম। মাথা ব্যথা ছিল, ভালো ঘুম হয়নি বোধহয়, তাই। বাট আই সোয়ার, আমি বাবাকে এমন বলতে চাইনি। আমি মন থেকে সত্যি ওনাকে সম্মান করি, তুমি তো জানো সানফ্লাওয়ার, তাই না? নিবরাস নূরের সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন করল যেন সকালের জন্য সে সত্যি অনুতপ্ত। কথায় বলে, মেয়েদের মন হাওয়াই মিঠাইয়ের মতো, নরম তুলতুলে। হাওয়াই মিঠাই যেমন একটু পানির ছোঁয়া পেলে গলে যায়, মেয়েদের মনও ঠিক তেমন। একটু ভালোবাসা মাখা নরম কথা পেলে তারা আবেগে গা ভাসিয়ে দেয়, ভেসে যেতে চায় এই ভালোবাসায়। নিবরাস জানে নূরের মন কেমন, ঠিক কতটা নরম। তাই নূরের কাছে যত নরমভাবে নিজেকে প্রকাশ করতে পারবে, নূর তার প্রেমে তত উন্মাদ হবে, তার ভালোবাসায় মরার জন্য কাতরাবে, এক প্রকার নিজেকে সঁপে দিবে তার কাছে। তখন কোনো বাধা থাকবে না তাদের মাঝে, কেউ থাকবে না, শুধু থাকবে তারা দুজন। কল্পনাবদ্ধ কথাগুলো ভাবতেই মনে মনে হেসে ওঠে নিবরাস। নিবরাসের বিচলিত কণ্ঠ, সে নূরের কাছে এমনভাবে ক্ষমা চাচ্ছে যেন মস্ত বড় কোনো পাপ কাজ করে ফেলেছে সে। দেখেই বোঝাই যাচ্ছে খুব সিরিয়াস, আর যেন প্রত্যেকটি কথা সে হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছে। নূরের খারাপ লাগে, একটা মানুষ রেগে না হয় কয়টা কথা বলে দিয়েছে, রাখতেই পারে, মানুষ তো। সে তো পড়ে পড়ে কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছে সারা রাত। আর নিবরাস সারা রাত বোধহয় ঘুম হয়নি, বলছে তো মাথা ব্যথা ছিল। তারও তো মাথা ব্যথা থাকলে জেসমিনকে কত কিছু বলে দেয়, কই সে তো এত ইগো দেখায় না। নূর নিবরাসের মোবাইলটা হাতে নেয়, আলতো হেসে বলে ওঠে, আমি আর রেগে নেই, তবে হ্যাঁ রাগ করেছিলাম। আমার সাথে আগে কেউ কখনো এত বেশি রেগে কথা বলেনি, আপনিই প্রথম। আর এভাবে রেগে কথা বলবেন না, কেউ রেগে কথা বললে আমার কষ্ট হয়।
নিব্রাসের মনে মনে যে কি খারাপ লাগলো নূরের এই কথায়, সে প্রথম যে কিনা সানফ্লাওয়ারের সাথে জোরে রেগে কথা বলেছে, তৎক্ষণাৎ মনে মনে শপথ করে নিল জীবনে আর যাই হয়ে যাক সানফ্লাওয়ারের সাথে রেগে কেন সামান্য উচ্চ আওয়াজেও কথা বলবে না সে। সানফ্লাওয়ারের সাথে সব সময় ভালোবেসে মিষ্টি করে কথা বলবে, রাগ হলেও চুমু খাবে, অভিমান হলেও চুমু খাবে, যাতে রাগ হলেও আবার ভালোবাসা এসে এটাকে ঠান্ডা করে দেয়। নিব্রাস সামান্য মাথা নিচু করে অপরাধী স্বরে আওড়ায়, আর কখনো রেগে কথা বলবো না। সত্যি। নূর খুশি হলো নিব্রাসের কথায়। সত্যি নিব্রাস অনেক ভালো মনের মানুষ, মন খুবই পরিষ্কার, কোনো ধরনের কুটিলতা নেই। না হলে কেই বা পারে নিজের ভুল এভাবে স্বীকার করে ক্ষমা চাইতে? নূর জানেও না সে ইতোমধ্যে নিব্রাসের ওপর ফিদা হয়ে বসে আছে, কেন জানা নেই। তবে নিব্রাসকে আগের তুলনায় এখন আরও বেশি ভালো লাগছে তার। মনে হয় যেন নিব্রাসের হাসি, তার কথা বলার অনায়াস ভঙ্গি ধীরে ধীরে মুগ্ধ করে ফেলেছে তাকে। নূর আলতো হেসে বাবাকে ফোন লাগালো, কিন্তু আশ্চর্য, ফোন বন্ধ বলছে। কিছুক্ষণ ফোন হাতে নিয়ে বসে কিছু একটা ভাবল সে, তারপর চট করে ফোন লাগালো ইনায়াকে। দুইবার রিং হওয়ার মধ্যেই ওপাশ থেকে আওয়াজ এলো, হ্যালো, কে বলছেন? নূর উদ্বিগ্ন কণ্ঠে বলল, ইনায়া শুনতে পাচ্ছিস? আমি নূর। ইনায়া নম্বরটাকে ভালোভাবে দেখে বিস্ময় কণ্ঠে শুধায়, তুই? কার নাম্বার এটা, আর কোথায় তুই? অনেক কাহিনী হয়ে গেছে দোস্ত, পরে বলবো, এখন বল বাবা তোকে কল করেছিল? নূরের চিন্তিত স্বর। করেছিল মানে? আমি বলেছি তুই আমার বাসায় থাকবি, কোনো মতে কথা কাটিয়েছি তোর বাবার থেকে। উনি নাকি সিলেট যাচ্ছে তাই কল দিয়েছিল তোকে বলার জন্য। তোর মোবাইল বন্ধ ছিল তাই আমাকে কল দিয়েছে। বাই দ্য ওয়ে, এখন বল তুই আর সীমান্ত কোথায় এখন? ও তো তোকে নিয়ে গিয়েছিল তাই না? নূর বিষণ্ণ মাখা কণ্ঠে বলে, নিয়ে তো এসেছিল, কিন্তু ও এখন আমার সাথে নেই, জানি না ও কোথায় আছে। আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আর কিছু জানি না। যেইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে সীমান্ত কেউ দেখা যায়নি, আর ওর বাইক কেউ। হোয়াট? ইনায়া চমকানো গলা বলল, তার মানে সীমান্ত তোকে প্রপোজ করতে পারেনি? নূর কিছুই বুঝতে পারছে না, ইনায়া কি বলছে এসব। সীমান্ত তাকে প্রপোজ করতে ওই রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু সীমান্ত তো বলেছিল রেস্টুরেন্টটা নতুন আর ওইখানে ইনায়া আর আহনাফ ও থাকবে। নিজের মনের মধ্যে কথাগুলো চিন্তা করতে করতেই অপ্রত্যাশিত কণ্ঠে আবার বলে ওঠে, কিসের প্রপোজ? ওখানে তো তোরাও থাকবি বলেছিলি তাই না? হ্যাঁ থাকবো বলেছিলাম, কিন্তু মিথ্যে। সীমান্তের প্ল্যান ছিল তোকে প্রপোজ করা, ও তোকে একা নিয়ে যেতে চেয়েছিল, এটা জানলে তুই আসতি না, তাই বলেছিলাম আমরাও থাকবো। ইনায়ার এমন কথায় নূর রেগে যায়। সীমান্তের প্রপোজের প্ল্যান ছিল আর তার সব বন্ধুরা সেটা জানতো? ছি, ইনায়া তো জানতো সীমান্তকে সে পছন্দ করে না, জাস্ট বন্ধু ছিল তারা। ও কি ভাবে এমনটা করতে পারল? নূর রেগে কয়েকটা কথা বলে ইনায়ার মুখের ওপর ফোন কেটে দিল। ইনায়াকে কিছু এক্সপ্লেন করার সুযোগই দিল না। এতক্ষণ যাবৎ নূরের সাথে ইনায়ার কি কথা হয়েছে তা নিবিষ্ট মনে কান খাড়া করে শুনেছিল নিব্রাস। প্রতিটি কথায় তার গায়ে আগুন জ্বলছিল, যেন কেউ তার চামড়া খুলে লবণ মরিচ লাগিয়ে দিয়েছে। বিশেষ করে সীমান্তের প্রসঙ্গে বলা কথাগুলো এখন তার মনে এক তীব্র অগ্নিসংযোগ ঘটাচ্ছে। নিজেকে সংবরণ করতে হবে। সে মনে মনে সীমান্তকে কুৎসিত কিছু গালিগালাজ করে রাগ প্রশমিত করার চেষ্টা করল। এখন কিছুতেই রাগা যাবে না, নূরের সামনে তো নাই। সে একটু আগে প্রতিজ্ঞা করেছিল সানফ্লাওয়ারের সাথে কখনো রাগ দেখাবে না, যাই হয়ে যাক সানফ্লাওয়ারের সাথে সব সময় কোমল আর মিষ্টি করেই কথা বলবে। প্রতিজ্ঞার কথা মাথায় আসতেই সে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। এক হাত দিয়ে চুলগুলোকে ব্যাকব্রাশ করে গভীর শ্বাস টেনে নিজেকে স্থির করল। মনে মনে কয়েকবার নূরের নাম নিল। নূরের থেকে মোবাইলটা নিয়ে নিব্রাস আর কোনো কথা বলল না তার সাথে। সামনের দিকে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে ড্রাইভ করতে লাগলো সে। পিন পিন নীরবতা চলল গাড়ির ভেতরে। এদিকে নূর বুঝতেও পারল না নিব্রাস তার রাগ কিভাবে সামলাচ্ছে। নূর এমন হাল নিয়ে বাসায় আসায় জেসমিন হামলে পড়েছে তার ওপরে। বেশি বিচলিত হয়ে আনোয়ার সাহেবকেও ফোন করতে গিয়েছিল, কিন্তু নূর না করেছে, বলেছে যে সামান্য চোট, কিছু হবে না। সত্যি কথাটা সে লুকিয়ে গেছে, এছাড়া আর কোনো উপায় নেই। আগে বাবাকে সব খুলে বলতে হবে, তারপরে যা হওয়ার তা হবে। সে বহু কষ্টে নিব্রাসকে রাজি করিয়েছে এই ব্যাপারে, তবে নিব্রাস তাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে একদিনের মধ্যে যেন তার বাবাকে রাজি করায়। নূর আরও কিছু বলতে গেলে সে বলেছে, বিয়ে যেমন করেই হোক না কেন, বিয়ে হয়ে গেছে, আর এই বিয়ে সে মানে। আর তার এখানে থাকার সময়ও শেষ হয়ে এসেছে, যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করতে হবে, তারও তো অফিস আছে। নূর আর কিছু বলতে পারেনি, কিন্তু এত তাড়াতাড়ি বাবাকে রাজি করানো কি সম্ভব? তাছাড়া উনি আছেন এখন সিলেটে। নিব্রাস ঘরে বসে শান্তি পাচ্ছে না, একবার বারান্দায় যাচ্ছে, আরেকবার রুমে ফিরে আসছে। এই নিয়ে কতবার বারান্দায় গিয়েছে তার কোনো হিসেব নেই, শুধুমাত্র একবার নূরকে দেখার জন্য।
কেমন যেন ছটপটানি ছটপটানি কাজ করছে তার। রাগ হচ্ছে, কন্ট্রোল করতে পারে না। সোফার পাশে অবস্থিত কর্নার ফ্লাওয়ার ভাসটা সজোরে ছুঁড়ে মারে ফ্লোরে। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটি। সে সময় নূরের কথা মনেলেও মনে মনে সে কখনো নূরের এমন সিদ্ধান্তকে সমর্থন করেনি। শুধুমাত্র নূর তার কাছে চেয়েছিল, আবদার করেছিল বলে সে রাজি হয়েছে। বিয়ের পর নূরের প্রথম চাওয়া, সে কি করে না করত তার সানফ্লাওয়ারকে। আর কিছু ভাবতে পারল না নিবরাস। মাথা পাগল পাগল লাগছে। একটু মানসিক শান্তির প্রয়োজন, আর সেই মানসিক শান্তি হচ্ছে নূর। কিছু না ভেবেই ছুট মারল বারান্দার দিকে। সময় নিল না বারান্দা টপকাতে। এই বারান্দা থেকে ওই বারান্দা যেন চোখের নিমিষেই পার হয়ে গেল। নূর খাটে হেলান দিলে বসে আছে। দরজা বন্ধ তার রুমের। জেসমিনকে বলেছে মাথা ব্যথা, যাতে ডিস্টার্ব না করে। কিন্তু বারান্দার থাই গ্লাস খোলার আওয়াজে তার বুকের ভেতর চিপ দিয়ে ওঠে। চিৎকার দিবে এমন সময় দ্রুত হাতে নিবরাস প্রবেশ করে তার রুমে। বিচলিত হয় সে। নিবরাস এসেই তাকে জড়িয়ে ধরে, বসা অবস্থাতেই। তাকে ওঠার পর্যন্ত সময় দেয়নি সে। আবার সেই আগের মতো চেপে ধরেছে নিবরাস। দম বন্ধ হয়ে আসে নূরের। ছাড়াতে পারে না নিবরাসকে। কিছুক্ষণ নিবরাস বাহুর বন্ধনে আটকে নূর মচড়ামচড়ি শুরু করে। করুণ কণ্ঠে বলে, নিবরাস ছাড়ুন, ছাড়ুন আমাকে। নিবরাসকে জড়িয়ে ধরে এতক্ষণে নিবরাস একটু শান্ত হয়েছে, তবে ছাড়ে না নূরকে। সামান্য আলগা করে জড়িয়ে ধরে কানের নিচে চুমু খায়। তুমি কখন একেবারে আমার কাছে আসবে সানফ্লাওয়ার? নিবরাস ফিসফিস করে বলে। নিবরাসের এমন বিচলিত কণ্ঠে নূর অবাক হয়, ভ্রু কুচকায়। 15 থেকে 20 মিনিট আগে সে নিবরাসের সাথেই ছিল। কই তখন তো নিবরাস এত বিচলিত ছিল না, আর না এমন পাগলের মতো আচরণ করেছে। নূর আস্তে নিবরাসের পিঠে হাত রাখে। আপনি এমন করছেন কেন? বাবা আসুক, আমি বলবো দুর্ঘটনার কথা, আপনার কথাও বলবো, তখন তিনি যা সিদ্ধান্ত নেন। নূরের মেনানো আওয়াজ। এমন অবান্তর কথা পছন্দ হয়নি নিবরাসের। নূরকে ছেড়ে সোজা হয়ে বসে সে। বিচলিত হয়ে এক হাতে নূরের হাতের কবজি চেপে ধরে, আরেক হাত নূরের গালে আলতো ছুঁয়ে ভারী কণ্ঠে বলে, বাবা কি সিদ্ধান্ত নিবে? তুমি কি ইনডাইরেক্টলি আমাদের বিয়েটাকে অস্বীকার করতে চাইছো? আমি অস্বীকার করতে চাইব কেন? বিয়েটা হয়েছে তা তো মিথ্যে নয়, তো অস্বীকার করে কি লাভ? নূরের কণ্ঠ এখনো নরম। নিবরাস বুঝতে চায় না। নূরের প্রথম কথাটা এখনো মাথায় গেঁথে আছে। তখন নূর তার বাবার সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছিল, বলেছিল বাবা যা সিদ্ধান্ত নেয় তাই হবে। এটার অর্থ কি? বাবা যদি না মানে তাহলে কি সানফ্লাওয়ার তাকে ছেড়ে চলে যাবে? সেও কি এই বিয়ে মানবে না? তাকে আর ভালোবাসবে না? কথাগুলো ভাবতেই নিবরাসের চোয়াল শক্ত হয়, তবে রাগ প্রকাশ করল না সে। বলল, যদি তোমার বাবা বিয়েটাকে না মানে, যদি দুর্ঘটনা ভেবে এড়িয়ে যায়, তাহলে কি করবে তুমি? পারবে বাবার বিরুদ্ধে গিয়ে আমার কাছে আসতে? নিবরাসের থমথমে মুখ। নূর বুঝতে পারছে না নিবরাস এত সিরিয়াস কেন, পজিটিভ ভাবতে পারছে না কেন সে। নূর নিবরাসের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, মানবে না কেন? মানছি, দুর্ঘটনায় বিয়েটা হয়েছে। আমরা দুজনই অস্বীকার করিনি বিয়েটাকে, তাহলে মানবে না কেন? নূরের প্রশ্নবিদ্ধ চাহনির মাঝে নিবরাস হঠাৎ বলে ওঠে, তোমার 18 হয়নি এখনো, আজকে তুমি 18তে পড়বে। থমকায় নূর। নিবরাস সত্যিই বলেছে, তার এখনো 18 হয়নি। নিবরাসের এমন প্রশ্নে সে এবার নিজেও ভাবনায় পড়ে যায়। একে তো তার বয়স 18 হয়নি, তার ওপর আবার বিয়েটা দুর্ঘটনাবশত হয়েছে। বাবাকে মানাতে পারবে তো সে? কথাগুলো ভাবতেই সে নিবরাসের দিকে ভ্রু কুচকে টাকায়, বলে, আপনি জানলেন কি করে আমি আজ 18তে পড়ব? নূরের এমন প্রশ্নবিদ্ধ চাহনি আর বোকামার্কা কথায় নিবরাস তাকে একচিলতে হাসি উপহার দেয়। তার দুটি হাত নিজের হাতের মুষ্টিতে নিয়ে বলে, যাকে ভালোবাসি তার জন্মদিন জানবো না, তাহলে কেমন ভালোবাসলাম আমি তোমায় সানফ্লাওয়ার? নূর নিবরাসের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। নিবরাসের হাসি যে এত সুন্দর, এখন না হাসলে তো নূর জানতই না। অবশ্য মানুষটাই যে এত সুন্দর, পদে পদে এই মানুষটা তাকে মুগ্ধ করছে। নূরের এমন গভীর আর মুগ্ধ দৃষ্টিতে তাকানোয় নিবরাসের হৃদয়ে হুট করে এক ঠান্ডা স্রোতের জলধারা বয়ে গেল। নূরকে আলতো সরিয়ে নিজের পায়ের উপর শোয়ালো। নূর এখন স্তব্ধ। নিবরাস কি করছে কিছুই বুঝে উঠতে পারছে না সে। তার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। নিবরাস বোধহয় টের পেল। হালকা হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমি এখন কিছুই করব না, কজ ইউ আর স্টিল ইয়াং, বাট ফর টুনাইট। নূর চমকালো, থমকালো, বিস্মিত কণ্ঠে বলল, মানে? মানে আজকে রাত পর্যন্তই তুমি ছোট, তারপর তুমি বড় হয়ে যাবে, আর তারপর? নিবরাসের মুখে আলতো হাসি, ভ্রু নাচালো সে। নূর বলে উঠল, তারপর কি?
তুমি শুনতে চাও? অবশ্যই। নূর নিবরাসের চোখে চোখ রেখে বলে। মনে হলো যেন নিবরাসের চোখগুলো হেসে উঠল তার কথার মাঝে। পরক্ষণে চোখের পলক ফেলে আবার তাকাতেই সে হাসি গায়েব হয়ে গেল। তবে অদ্ভুত মায়াবী কিছু একটা তো আছে এই চোখে, যা নূর ধরতে পারে না। তার ভাবনার মাঝে নিবরাস বলে উঠল, তারপর তোমাকে আমি বড় মানুষের মতো আদর করব। নূর কি সুন্দর নিবরাসের চোখে চোখ রেখে কথা বলছিল, কিন্তু নিবরাসের এমন কথার প্রেক্ষিতে নূর আর তার দিকে তাকাতে পারল না। চট করে নজর সরিয়ে ফেলল নিবরাসের চোখ থেকে। এক রাশ লজ্জা এসে তাকে পেটে সুরসুরি দিতে লাগল। কি করবে এখন? মস্তিষ্ক নির্দেশনা দিল না। এই মুখ কই লুকাবে সে? কিচ্ছু পেল না চারদিকে। নিবরাসের পায়ের ওপরেই থেকেই ছটফট শুরু করল। কোথাও যেতে পারল না। যাবে কি করে? নিবরাসের এক হাত তো তার মাথার ওপরে, যা অতি আদর সহকারে তার মাথার ওপর নিচে গমন করছে। লজ্জা পেও না, আমি লজিক্যাল কথা বলছি, আর তুমি লজ্জা পেলে তোমায় অনেক মোহনীয় লাগে জানো। নিবরাসের কণ্ঠে মাদকতা। সে নূরের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এখন তোমাকে আমি আমার জীবন সম্পর্কে বলবো, শুনবে তুমি? নূর আগ্রহে তাকায়, মুখে বলে, তোমাকে আমার জীবন সম্পর্কে বলার একটাই কারণ সানফ্লাওয়ার। জান কি? নিবরাসের দিকে নূর প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিক্ষেপ করতেই নিবরাস বলে উঠল, তোমার বাবা আমাদের বিয়েটাকে না মানলে তুমি ডিসাইড করবে যে তুমি আমাদের বিয়েটাকে মেনে আমার সাথে ঢাকায় ব্যাক করবে কিনা, আর নাকি তোমার বাবার কথা মতো চলবে। নূর তার কথা কিছুই বুঝল না। কি হয়েছে নিবরাসের জীবনে? কি এমন আছে যা তার যাওয়া না যাওয়ার ওপর প্রভাব ফেলবে? আমার মা ছিল তুর্কি, ওনার জন্ম হয়েছিল ইস্তাম্বুলে। আমার নানু বাংলাদেশি ছিল আর নানা ভাই ছিল টার্কিশ। ওনাদের লাভ ম্যারেজ ছিল। আমার বাবা একসময় ব্যবসার কাজে তুর্কিতে গিয়েছিল। সেখানেই আমার মায়ের দেখা হয়েছিল তার। আস্তে তাদের মাঝে বন্ধুত্ব, অতপর তা প্রণয়ের রূপ নিয়েছিল। আমার মা মারিসা অলিভিয়া ছিল আমার নানা নানুর একমাত্র সন্তান, তাই তাদের যত সম্পত্তি আছে সব ছিল আমার নামে। আমার বাবা বোধহয় এমন কাউকেই জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল যার কাছে প্রচুর টাকা আর প্রচুর ক্ষমতা থাকবে। তিনি তুরাশকেই বিয়ে করেছিলেন আমার মাকে, তারপর সেখানেই থাকতে লাগলো। সময়ের পরাক্রমে আমি হই, তুরাশকেই সেখানেই বেড়ে উঠতে লাগি। আমার মায়ের জোড়াজুড়িতে বাবা মাকে বাংলাদেশে নিয়ে আসেন। তখন আমার 4 বছর। স্পষ্ট মনে আছে আমার, সেই দিন আমার দাদু খুব বড় ঝামেলা করেছিল আমার বাবা মায়ের সাথে। আমি শুধু করুণ মুখে তাকিয়ে তাকিয়ে দেখেছি। তিনি বিদেশি মেয়েকে কিছুতেই নিজের ছেলের বউ হিসেবে মেনে নিতে চাননি। তাও আমার মা থেকেছিল সেখানে, আর আমিও একটু ভালোবাসা পাওয়ার লোভে সবার কাছে কাছে ঘেঁষতাম। কেউ যদি ভুল করে আমায় কাছে টেনে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমায় কেউ ভালোবাসত না, না দাদু আর না দাদুর বাড়ির কেউ। কেউ কথাও বলতো না। কেবল মাই ছিল যে আমায় ভালোবাসত, আমাকে সময় দিত। তখন বাবার ব্যবহারেও প্রচুর পরিবর্তন এসেছিল। আমার মাকে ঘরের কাজের লোকের মতো ট্রিট করতে শুরু করলো। আমাদের সাথে থাকতো না, অন্য ঘরে থাকতো। মা কিছু বললে তাকে মারধর করত। এভাবেই কাটলো 2 বছর। আমি তখন 6-এর কোঠায়। মানুষের কথা বুঝতে শিখেছি, ইশারা ইঙ্গিত বুঝতে শিখেছি। আশেপাশের কার্যকলাপ সব আমি বুঝি তখন। মায়ের এমন যন্ত্রণাভরা জীবন দেখে বাবার প্রতি ঘৃণা জমে গিয়েছিল। প্রতি মুহূর্তে চাইতাম যেন এই বাড়ির সকলে মরে যায়, আমার মা যাতে একটু শান্তি পায়। মা যে তুরাশকে ফিরে যাবে বাবা সে অবস্থাও রাখেনি। পাসপোর্ট নিয়ে গিয়েছিল, মোবাইলটাও দেয়নি। বাবার এমন পরিবর্তন মা বুঝে উঠতে পারেনি। মাঝে মাঝে আমি ঘুমের ভান ধরে থাকতাম, আর মা মার খেত। এত কিছুর মাঝেও আমার মা দমে যায়নি। লুকিয়ে চুরিয়ে উকিলের সাথে কথা বলেছে। বাবার 34তম জন্মদিনের আগেই আমার মা তার সম্পত্তির 20% ওনাকে উপহার দিয়েছিল। যে 80% ছিল তিনি তা আমার নামে লিখে দেন। এমনকি এটাও উল্লেখ করেন যে আমার 18 বছর হওয়ার আগে এই সম্পত্তি আমি কাউকে বিক্রয় কিংবা হস্তান্তর করতে পারবো না। আর আমার যদি কিছু হয় তাহলে এ সম্পত্তি যাতে সরকারের হাতে হস্তান্তর হয়ে যাবে। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন তার সময় শেষ হয়ে আসছে। এর কিছুদিন পরেই বাবা আরেকটা বিয়ে করেন, বাড়িতে বউ নিয়ে আসেন। আমার মা তখন ভীষণ অসুস্থ, প্রতিবাদ করেনি, সাহস হয়ে ওঠেনি বোধহয়। এই শহরে কেউ যে ছিল না পরিচিত। নিজের মনে কষ্ট আর আমাকে নিয়ে ঘরের এক কোণায় পড়েছিল। কেউ খোঁজ রাখেনি আমাদের। আমরা যে কোনো মানুষ আর আমাদের যে কোনো মানুষের সঙ্গ প্রয়োজন তা কেউ ভেবেও দেখেনি। একদিন রাতে বাবা মাকে ভীষণ মারে।
এমনিতেই মা অনেক অসুস্থ ছিল, তার উপর এমন জঘন্য মার সহ্য করতে পারেনি। সেদিন আর ঘুমের ভান ধরে থাকতে পারেনি। মাকে বাঁচাতে সেদিন ছুটে গিয়েছিলাম, কিন্তু এতে আমারও রক্ষা হয়নি, আমার পিঠেও মার পড়েছিল। তখনই জানতে পেরেছি এতদিন ধরে মায়ের মারের কারণ ছিল ওই 80% সম্পত্তি। সেদিনের মারের পর আমার মা আরও অসুস্থ হয়ে যায়। সেদিন পর 1 সপ্তাহের মাথায় আমার মা আমাকে একা করে দিয়ে চলে যায়। বাবার চোখে কোনো দুঃখ দেখতে পাইনি সেদিন, আমি ছিলাম বোঝার মতো। কিছুদিনের মাথায় আমাকেও মারধর শুরু করে, জানতাম মেরে ফেলবে না, ওদের সম্পত্তির চাহিদা ছিল। আমার সৎ মাও আমার সাথে কম অত্যাচার করেনি, মেরে ধরে পাঠিয়ে দিয়েছিল হোস্টেলে। একা থাকতাম সেখানে। প্রতি সপ্তাহে যখন সবার বাবা মা দেখা করতে আসতো, তখন আমি কোথাও একটা লুকিয়ে থাকতাম। কেউ বন্ধু হয়নি আমার, সবাই পাগল পাগল বলে খেপাতো। আমার 18 বছর হওয়ার আগেই বাবা মারা যায়। খুবই করুণ মৃত্যু হয়েছিল ওনার। বিশ্বাস করো, আমি একটুও কাঁদিনি। আমার মায়ের যে সম্পত্তি ছিল তিনি তা কাজে লাগান। ঢাকাতেই 3টে 5 তারকা বিশিষ্ট হোটেল গড়ে তোলেন, যেগুলো এখন আমি চালাই। এইগুলোর 20% শেয়ার এখন আমার সৎ মা শায়লা খানের নামে। কথাগুলো বলতে বলতে নিবরাসের চোখ ভেঙে জল পড়ে। নূরও চোখের জল ধরে রাখতে পারছে না। কোন সময় যে সে নিবরাসকে ধরে চোখের জল বিসর্জন দিচ্ছে তা সে নিজেও বলতে পারবে না। নিবরাসের জীবন এত কষ্টের, ছোটবেলা থেকেই এত কষ্ট সয়েছে নিবরাস। অনু বাবা কখনো এমন করে নিজের রক্তের সাথে? তারও তো মা নেই, জন্মের সময় তাকে ছেড়ে চলে গেছে। কই, তার বাবা তো তার সাথে এমন করেনি। তার বাবা যদি তার সাথে এমন করত, তার মাকে মেরে যদি তাকে হোস্টেলে রেখে আসতো, সে তো বেঁচেই থাকতে পারত না এত কষ্ট নিয়ে, কবেই মরে যেত। মানুষের তো একটু দয়া মায়াও হয়। কথাগুলো ভাবতেই নূরের মন ভার হয়ে এলো। ইচ্ছে করল নিবরাসকে জড়িয়ে ধরে বলতে, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না নিবরাস, সব সময় আপনার কাছে থাকব, আমি আপনাকে ভালোবাসবো। কথাগুলো মনেই রয়ে গেল নূরের, বলা হলো না। নিবরাস বুঝি নূরের ভাবনা বুঝতে পারে। সে নূরের মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবে সানফ্লাওয়ার? থাই গ্লাসটা ভেদ করে মায়াবী নরম আলো ঝিলমিলিয়ে ঘরের কোণে প্রবেশ করছে। রোদ অল্প স্বল্প কমেছে, আকাশটা বোধহয় একটু নরম হয়েছে। তুলোর মতো শুভ্র মেঘগুলি ভেসে ভেসে সূর্যকে ঢেকে দিচ্ছে। বৃষ্টি হবে না, এই মেঘেরা বৃষ্টির জন্য আগমন করেনি, তারা সূর্যের সাথে লুকোচুরি খেলছে। নূর নিবরাসের এই চাওয়াকে নাকচ করতে পারল না। উঠে বসে সে, নিবরাসের মুখাবয়ব একবার ভালোভাবে লক্ষ্য করে নেয়। একটা চাতক পাখির ন্যায় বসে আছে সে, যেন তৃষ্ণার্থ খুব। 1 ফোঁটা বৃষ্টির পানির জন্য চাতক পাখি যেমন আকাশের দিকে করুণভাবে চেয়ে থাকে, নিবরাসও তেমন তার দিকে তাকিয়ে আছে। এত মায়াবী সে চাহনি, কেউ কি করে দৃষ্টিগোচর করতে পারে সে চাহনি। নূরের খুব মায়া লাগলো। নিশ্চয়ই নিবরাসের মাও দেখতে এমনই ছিল, তার মতোই সুন্দর। নূরের একগুচ্ছ ভাবনার মাঝে নিবরাস তার হাত মেলে দেয়, নূরকে তার কাছে আসার আমন্ত্রণ জানায়। এটা শুধু নিবরাসের একটা চাওয়া ছিল না, এটা ছিল তার সামান্য ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। যারা কখনো ভালোবাসা পায়নি তারা হচ্ছে ভালোবাসার কাঙাল। তাদের ভালোবেসে একটু জড়িয়ে ধরলেই চলে। নূর দেরি করল না, এমন মানুষকে সে অপেক্ষা করাতে পারবে না, কোনো দিনও না। নিবরাসের বাড়িয়ে থাকা হাতের মাঝ দিয়ে নূর হাত মেলে তাকে জড়িয়ে ধরল, মাথা ঠেকালো তার প্রশস্ত বুকে। নূরের এমন ভালোবাসা পেয়ে নিবরাস পাগল প্রায়, কি করবে ভেবে পাচ্ছে না। সেও নূরকে তার বাহুতে আবদ্ধ করে নেয়, একদম টাইট হাঁক দেয়, যেন এক্ষুনি সে নূরকে তার বুকের মাঝে ঢুকিয়ে ফেলবে। নূর ব্যথা পেলেও কিছু বলে না, এটাই হয়তো নিবরাসের খুশির বহিঃপ্রকাশ। নূরকে জড়িয়ে ধরা অবস্থায় নিবরাস বলে, আমার মায়ের পর তুমিই প্রথম যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। তোমাকে আমি কখনো হারাতে চাই না। আমার দুনিয়াতে আপন আর কেউ নেই, মা বাবা কোনো আত্মীয়, শুধু তুমি আছো। জানো, তুমিও যখন ছিলে না, এই কষ্ট থেকে মুক্তির জন্য কতবার সুইসাইড করার চেষ্টা করেছি। নূর বিস্মিত হয়ে নিবরাসকে ছেড়ে দেয়, উত্তেজিত কণ্ঠে বলে, কি, আর ইউ ম্যাড? হুম। নিবরাসের গলার আওয়াজ নিচু। কেন? আপনি কি জানেন না আত্মহত্যা মহাপাপ? এমন কেন করেছেন? নূরের কণ্ঠে এখনো বিস্ময়, চোখগুলো বড় বড় করে নিবরাসের দিকে তাকিয়ে আছে সে। নিবরাস তার দিকে তাকিয়ে সামান্য হাসে, তার হাতটা ধরে বলে,
রিল্যাক্স, তুমি এত হাইপার হচ্ছ কেন? আমি সুইসাইড করতে চেয়েছি আরও আগে, যখন আমার কেউই ছিল না। একাকিত্ব আমাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছিল। চারপাশটা আমাকে বারে বারে মনে করিয়ে দিচ্ছিল যে তোর কেউ নেই, পৃথিবীতে তুই একা। ভেবেছিলাম মরে গেলেই বোধহয় শান্তি, কিন্তু বিশ্বাস করো মরতে পারিনি, মরতেও ভয় পেতাম। তখন শান্তির বৃষ্টির মতো তুমি এলে, এক মুহূর্তে আমার মন পড়ে ফেললে। আমার মনের গোপন কষ্টগুলো তুমি কেমন নিমেষে তুলে ধরলে আমার চোখের সামনে। তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, পারিনি। ঢাকায় ব্যাক করার পরেও তুমি আমার মস্তিষ্ক জুড়ে ছিলে। ভেবেছিলাম তোমার ব্যাপারে বেশি ভাবছি, তাই আরও বেশি করে তুমি আমার স্বপ্নে আসছো। চলে গেলাম দেশের বাইরে লং ট্যুরে, তবুও ভুলতে পারিনি তোমায়। সেই দিনই উপলব্ধি করেছিলাম মরে যাওয়া সমাধান ছিল না। দেশে ফিরে তোমাকে খোঁজা শুরু করলাম, আর তোমাকে পেয়ে আমি এখন এখানে। তবে বিয়েটা এমনভাবে হয়ে যাবে ভাবিনি। শেষের মিথ্যেটা নিবরাস এমনভাবে বলল যেন সত্যি বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। নূর এতক্ষণ ধরে শুনছে নিবরাসের, যত শুনছে তত তার মন খারাপ হচ্ছে। একটা মানুষ জীবনে এত স্ট্রাগল করেছে, ভাবতেই তার কান্না পেয়ে যাচ্ছে। এখন বলো, তুমিও কি আমাকে একা করে দিতে চাও? হঠাৎ নিবরাসের এমন হাসকি দন্থ শুনে নূরের ধ্যান ভাঙে। গলার স্বর বদলালেও এখনও কোমলতা আছে। নূর কিছুক্ষণ আমতা আমতা করল। হঠাৎ করে এমন প্রশ্নের উত্তর দিতে পারল না নিবরাসকে। তবে মনে মনে ঠিক করল যে করেই হোক বাবাকে মানাতে হবে। আলতো হেসে মুখে বলল, বিয়ে হয়ে গেছে, আর আমি বাবাকে মানাবই। আমার প্রশ্ন এটা না। নিবরাসের থমথমে মুখ বলল, তোমার বাবা যদি না মানে তাহলে তুলে নিয়ে যাব আমি, আমার সে ক্ষমতা আছে। আমার প্রশ্ন হচ্ছে, জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, তুমি কি আমাকে একা ছেড়ে যাবে? নূর অপ্রস্তুত হয়, চারদিকে চোখ ঘোরায়। হঠাৎ করে কেউ কি এমন প্রশ্ন করে? নিচের দিকে তাকিয়ে তবুও মাথা নেড়ে সে না বুঝালো। মুখে বলো সোনা পাখি। নিবরাসের কণ্ঠে মধু, এত মিষ্টি করে বলছে ফ্রিজ থেকে চকলেট নামালে যেমন তা গলে যায়, নূর গলে যায় নিবরাসের এমন কথায়। সামান্য লজ্জাও পায় এমন সম্বোধনে। সোনা পাখি, আসলেই লজ্জা। সে লজ্জা নিবারণ করে মুখে বলে, আমি আপনার সাথে থাকব সব সময়। যদিও নূরের মেনমেনানো আওয়াজ, তাও খুশি হয় নিবরাস। আনন্দে তার বুকের মধ্যে আগডুম বাগডুম ছন্দ বেজে ওঠে। মস্তিষ্ক খুশির ঝলকে আত্মহারা। আর কোনো চিন্তা নেই, তার সানফ্লাওয়ার তার সাথে থাকবে, এটাই তার জন্য শান্তির। যে কোনো সময় সে গাঢ় চুমু আঁকে নূরের ললাটে। দু হাত তারা তার গাল আবদ্ধ করে বলে, আমি তোমার উপর ভরসা করছি, আশা করি তুমি বাবাকে রাজি করিয়ে ফেলবে। সমস্যা হলে আমাকে কল করবে, ওকে? আমার তো মোবাইল নেই। নিবরাসের টনক নড়ে। মোবাইলটা তো সেই ফেলে দিয়েছিল পাহাড়ের ওপর থেকে। এটা দিয়েই সবার সাথে যোগাযোগ রাখত নূর, আলতু ফালতু বন্ধুদের সাথেও। তাই আনোয়ার সাহেব সন্ধ্যার আগেই ফিরে আসেন। কাল তার মেয়ের জন্মদিন, তার চাঁদের টুকরোর জন্মদিন। আর আজ বুঝি উনি আসবেন না? এটা কোনোদিন হয়? কলিং বেলের আওয়াজে নূর উঠে আসে, পায়ে হাতে ব্যান্ডেজ করা, তবে হাঁটতে পারছে সে। নিবরাস হাই পাওয়ারের পেন কিলার দিয়েছিল। 10 মিনিটের মধ্যেই ব্যথা পগার পার হয়ে গেছে। জেসমিন দরজা খুলতেই আনোয়ার সাহেব তড়িঘড়ি করে ভিতরে ঝুঁকে আসেন। হাতের ব্যাগটা জেসমিনের হাতে দিয়ে সামনে তাকাতেই তিনি বিস্মিত হন। নূরের হাতে পায়ে ব্যান্ডেজ দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। হন্তদন্ত হয়ে এসে তিনি নূরকে ধরেন। কি হয়েছে মা, তোমার এই অবস্থা কেন? কেমন করে হলো? আনোয়ার সাহেব নূরকে ধরে রেখেছেন, ওনার কণ্ঠে উদ্বিগ্নতা। বিচলিত দৃষ্টি ফেলে নূরের ব্যান্ডেজে পরখ করে নেয় মুহূর্তে। তেমন কিছু না বাবা, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। নূর ডান হাতে ওর বাবার হাতে ধরে, সান্ত্বনা দিয়ে বোঝায় যে কিচ্ছু হয়নি, সে ঠিক আছে। আনোয়ার হোসেন মানে না নূরের কথা। তিনি বিচলিত, ভীষণ উত্তেজিত হয়ে জানতে চান আসলে কি হয়েছে। নূর ওনাকে নিয়ে সোফায় বসায়, জেসমিনকে বলে 1 গ্লাস ঠান্ডা পানি দেওয়ার জন্য। নূর ভেবেছিল সম্পূর্ণ ঘটনা বাবাকে বলবে না, কিন্তু এখন বলা ছাড়া ও কোনো উপায় নেই। তাছাড়া সত্য বললে ডিসিশন নিতে সুবিধা হবে, মিথ্যের উপর ভিত্তি করে তো কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। জেসমিন দাঁড়িয়ে আছে সোফার এক কোণায়। নূর সীমান্তের সাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পর্যন্ত সব ঘটনা খুঁড়ে বলে। এমনকি এটাও বলে যে কিভাবে তার বন্ধুরা তাকে মিথ্যে বলে সীমান্তের সাথে পাঠিয়েছিল, তাদের আসল উদ্দেশ্য কী ছিল। নূরের কথায় আনোয়ার হোসেন থমকে গেছেন। এত বড় একটা দুর্ঘটনা, তাও তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
বাইক অ্যাক্সিডেন্টে কোনো মানুষেরই এমন অল্প ক্ষয়ক্ষতি হয় না। তার কলিজার টুকরা যে সহি সালামত আছে এটাই যথেষ্ট। কোনো বড় ধরনের দুর্ঘটনা থেকে যে আল্লাহ নূরকে রক্ষা করেছেন এতেই কৃতজ্ঞ মহান রবের নিকট। তিনি আলগে নূরের মাথা কাছে এনে সেখানে চুমু এঁকে দেন, 2 হাতে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলেন, দেখলে তোমাকে নিয়ে কেন সর্বক্ষণ বাবা এত টেনশনে থাকি, কেন এত টেনশন করি। আনোয়ার হোসেনের কোমল কণ্ঠ, নূরও জড়িয়ে ধরে ওনাকে, আদর আদর কণ্ঠে বলে ওঠে, তুমি আমাকে একটু আদর করে দাও তো বাবা, তাহলেই আমার সব ব্যথা চলে যাবে। মেয়ের এমন বোকা বোকা কথা শুনে আনোয়ার হোসেন আনমনে হাসেন। সত্যি নূর অনেক সরল, একদম বাচ্চাদের মতো। বাচ্চাদের তো একটু হলেও সামলানো যায়, কিন্তু নূর, তাকে সামলানো বড়ই কঠিন। আনোয়ার হোসেন নূরকে জড়িয়ে ধরে ললাটে চুমু আঁকেন, বোঝানোর ভঙ্গিতে বলে ওঠেন, তুমি কবে বড় হবে আম্মু? দুনিয়ার সব মানুষ বুঝতে শিখে যাচ্ছে, কিন্তু তুমি এক ফোঁটাও পরিবর্তন হচ্ছ না, এমন করলে হবে? উফ বাবা, আমি বড় হয়েছি, তুমি আর আমাকে এভাবে ছোট ছোট বলো না তো। নূর ভ্রু কুচকে বলে। মিয়ে যায় আনোয়ার হোসেনের গলা। আজকে তিনি মেয়েকে প্রশ্রয় দিবেন। দিনটা শেষ হতে চলল, আর মাত্র কয়েক ঘন্টা পরে মেয়ে তার 18তে পড়বে। দেখতে দেখতে যে এই পুচকে মেয়েটা কত বড় হয়ে গেল। আনোয়ার হোসেনের এখনও মনে হয় এই মেয়ে কিছুদিন আগে তার সাথে হাঁটতে গিয়ে বলেছে, বাবা বাবা, আমি আর হাঁটতে পাচ্ছি না, আইত ললি থাবো। ভাবা যায় এই মেয়ে একজন 18তে পড়বে। আনোয়ার সাহেব নূরের দিকে এক মনে তাকিয়ে আছেন, ওনার মুখে আলতো হাসি চিকচিক করছে। নূর ওনার ধ্যান ভঙ্গ করে, বলে ওঠে, তোমার কাছে আজকে গিফট হিসাবে এমন একটা জিনিস চাইবো যা তোমাকে দিতেই হবে বাবা, তুমি দিবে তো আমায়? এই পর্যন্ত তুমি আমার কাছে চেয়েছো আর পাওনি, তা কি কখনো হয়েছে? তাও বাবা, এটা অনেক স্পেশাল আর অনেক দামিও। আনোয়ার হোসেন নরম চোখে চায় নূরের দিকে, বলে, খুব স্পেশাল আর খুব দামিও? কিন্তু আমি তো জানি আমার নূর মা আমার কাছে এমন কিছু চাইবে না যা আমি দিতে পারবো না, বরং ও তো আমার কাছে কিছু চাইই না, আমি ওকে প্রত্যেক সময় চমকে দেই। আনোয়ার হোসেন আলতো নূরের গাল চেপে ধরেছে। নূর বলল, কিন্তু এবার আমার চাই, আমি অনেক বড় একটা কাজ করেছি, এটা তারই একটা অংশ। কি সে কাজ? খুব খারাপ কি? আনোয়ার হোসেনের প্রশ্নবিদ্ধ চাহনি। নূর ডানে বামে মাথা নাড়ে। তাহলে বলো আমায়, দেখি আমি তোমার গিফট দিতে পারি কিনা। বাবাকে সমস্ত সত্যিটা বলতে হবে, এটাই একমাত্র সলিউশন। তবে এটা সঠিক সময় নয়, এতগুলো শখ বাবা একসাথে নিতে পারবে না। তাই সে আনোয়ার হোসেনকে তাড়া দিয়ে বলে, তুমি সবে এসেছো বাবা, এখনো ফ্রেশ হওনি, আগে ফ্রেশ হও, তারপর বলবো তোমায়। খুব জোরাজোরি করে নূর আনোয়ার হোসেনকে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়েছেন। তিনি তো যেতেই চাচ্ছিলেন না, আগে নূর কি গিফট চায় তা জানবেন, তারপর যাবেন। কিন্তু নূর তো নাছোড় বান্দা, বাবাকে পাঠিয়েই দম নিয়েছে সে। সামনের কাজগুলো এবার ভালোই ভালোই হলেই হয়। লম্বা একটা শ্বাস ফেলে সেও চলে যায় নিজের রুমে। ধরণীর বুকে সন্ধ্যার স্তিমিত আবেশ বিলীন হয়ে রাত্রির স্থৈর্য নেমেছে। সুবিশাল আকাশ আজ নিস্তব্ধ, তার অন্তহীন বিস্তারে নেই স্ফটিক স্বচ্ছ চাঁদের প্রশান্ত দ্যুতি, নেই তার সাথী হয়ে জলজল করা উজ্জ্বল নক্ষত্রবৃন্দ। ঘনঘোর মেঘারাশির আচ্ছাদনে আকাশ যেন আজ নীরবতার এক অধ্যায়ে ডুবে আছে, খুবই স্তব্ধ আর শান্ত। শীতল বাতাস মুক্ত বিহঙ্গের মতো ছুটে চলছে চারিদিকে, তারা যেন সারা দিনের উত্তাপ আর ক্লান্তি মুছে দিতে ব্যস্ত হয়ে পড়েছে। সময় এখন 11টার ঘরে। বেলুন আর ফেয়ারি লাইট দিয়ে সাজানো ড্রয়িং রুম নিস্তব্ধ। নূর সোফার এক পাশে বসে আছে, আছে আনোয়ার সাহেব আর জেসমিনও। নূরের মাথা নিচু করে নেতিয়ে রেখেছে। আনোয়ার হোসেনকে সে সব বলেছে, এমনকি তার বিয়ের ব্যাপারেও। হঠাৎ বিয়ের কথা শুনে জেসমিন যতটা না স্তম্ভিত, তার থেকেও লক্ষ লক্ষ গুণ বেশি স্তম্ভিত আনোয়ার হোসেন, যেন তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। মেয়ের এমনভাবে বিয়ে হয়েছে তা ভাবতেই তিনি হতবুদ্ধি হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ চুপ থাকার পর আনোয়ার হোসেন বলেন, তুমি কি বিয়েটার স্বীকৃতি আমার কাছে উপহার হিসেবে চেয়েছিলে? আনোয়ার হোসেনের গম্ভীর গলা। নূর বুঝতে পারছে না বাবা কি রেগে গেল বিয়ের কথা শুনে, কিন্তু সত্য তো সত্যই, বিয়েটা তো হয়েছিল। সবথেকে বড় সত্য হলো এই বিয়েটা সে মেনে নিতে চায়, সাথে নিবরাসও। নূর আমতা আমতা করে বলল, আনোয়ার হোসেন স্তব্ধ, মানছে অ্যাক্সিডেন্টালি হয়েছে বিয়েটা, তাও তো সবার আগে এটা জানানো প্রয়োজন ছিল নূরের। রিয়্যাক্ট করলেন না তিনি, বললেন, সে মহাপুরুষ কোথায়, কে সে? চমকায় নূর। বাবা রিয়্যাক্ট করল না, নিচের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, বাসায় বাবা, রাতে নিশ্চয়ই বাসায় থাকবে, ওকে বলো এক্ষুনি আমাদের বাসায় আসতে, আমি ওর সাথে সব কথা বলবো। নূর একদিকে মাথা নাড়ে, আনোয়ার হোসেন চলে যায়।
তিনি চলে যেতেই নূর এক চোখ উঁচিয়ে জেসমিনের দিকে চায়, ইশারা দিয়ে বলে, কি হয়েছে? আপনি সত্যি বিয়ে করেছেন আপা? জেসমিনের চোখে এখনো বিস্ময়, হয়তো নূরের কথাখানা এখনো বিশ্বাস করে উঠতে পারছে না সে। নূর ভ্রু কুঁচকে বলে ওঠে, বললাম তো বিয়েটা কিভাবে হয়েছে, তাও প্রশ্ন করছিস তুই? নূরের পাল্টা প্রশ্নে জেসমিন হাত নেড়ে বলে ওঠে, না না আপা, প্রশ্ন করছি না, মানে পোলাটারে আপনি চিনেন না, জানেন না, তাইলে বিয়াটারে মাইন্না নিতে চাইতেছেন কেন এত? আচ্ছা জেসমিন, আমাদের পাশের ফ্ল্যাটে যে ছেলেটা উঠেছে সে দেখতে কেমন রে? নূরের হঠাৎ এমন প্রশ্নের আগামাথা খুঁজে পায় না জেসমিন। হচ্ছিল কোন ছেলের কথা আর নূর বলছে কোন ছেলের কথা। সে বলে, ওই ছেলেটা তো দেখতে হেব্বি সুন্দর, একদম বিদেশিদের মতো, তবে কেমন জানি সারাক্ষণ রেগে রেগে থাকে, কারো সাথে কথা বলে না, এমন একটা ভান করে যেন হের চারপাশে মানুষ নাই, হে একলা টপকাইছে। কেন আপা, ওই ছেলেটার কথা কেন হঠাৎ করে? কারণ ওই বিদেশিদের মতো কেমন যেন দুনিয়াতে একলা টপকানো ছেলেটাই আমাকে পাহাড়ি রাস্তায় বাঁচিয়েছিল। নূরের সোজা কথায় জেসমিন ভরকে যায়, চোখগুলো বড় বড়, অবাক স্বরে আওড়ায়। তার মানে আপা, ওই ছেলের লগে আপনার বিয়া হয়েছে? নূর জেসমিনের দিকে তাকিয়ে মাথা উপর নিচে নাড়ে। জেসমিনের চোখগুলো এবার বের হয়ে আসার উপক্রম হয়েছে। এই ছেলে তো কয়েকদিন আগেও লিফটের কাছে আপার সাথে কথা বলেনি, তাহলে কেন আপাই বিয়েটাকে বাঁচাতে চাইতেছে? তাছাড়া সব থেকে বড় কথা তো, আপা ওই সাদা চামড়ার ছেলেটাকে পছন্দ করে না। ভাবনার মাঝে জেসমিন নূরকে বলে, আপা, আপনি তো বললেন ওই সাদা চামড়াকে পছন্দ করেন না। পছন্দ করি না তো। নূর বেখেয়ালি উত্তর দিল জেসমিনকে। সে প্রশ্নবোধক কণ্ঠে বলল, তাহলে ভালোবাসি। আনোয়ার সাহেবের সামনে বসে আছে নিবরাস আর নূর। নূর একটু বিচলিত হলেও নিবরাস মোটেও বিচলিত নয়। সে দিব্যি ট্রাউজার আর গেঞ্জি পরে বসে আছে কর্নার সোফাটায়। নূর যখন নিবরাসকে বলেছে যে বাবা এই মুহূর্তে দেখা করতে চায়, অমনি নিবরাস সুর করে চলে এসেছে। 1 মিনিটও দেরি করেনি, আর এমন একটা চেহারা যে বিচলিত ভাবটাও বোঝা যাচ্ছে না। ব্ল্যাক ট্রাউজার, অফ হোয়াইট টি শার্ট, চুলগুলো মোটামুটি গোছানো, মুখ আগের মতোই আছে, না হাসি না টেনশন, সব মিলিয়ে ভালোই লাগছে। ভালো না, ভালোর থেকেও ভালো লাগছে। তার ভাবনার মাঝে আনোয়ার হোসেন বলে ওঠে, নিবরাস আহমেদ খান? নিবরাস বিনা সংকোচে উত্তর দিল, জি স্যার। তোমার সাথে দেখা হয়েছিল আরো 4 বছর আগে, তো তোমার কি আমায় মনে আছে? অবশ্যই, সেই রাতটা ভুলার মতো নয়। নূর অবাক হয়ে বসে আছে। বাবা আর নিবরাস একে অপরকে চিনে, বাট হাউ? নূর বিস্মিত নয়নে একবার আনোয়ার সাহেব আর একবার নিবরাসের দিকে তাকায়। 4 বছর আগে নিবরাস কোনো এক কারণে সিলেট গিয়েছিল। রাত 12টা কি 1টা বাজবে। চারপাশ অন্ধকারে ঢাকা, প্রচুর বৃষ্টি হচ্ছিল, জনমানবহীন শুনশান পরিবেশ, রাস্তাঘাটে মানুষ নেই বললেই চলে। তখন অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয় আনোয়ার হোসেনের সাথে। দুর্ভাগ্যবশত তিনি তখন ডাকাতের খপ্পরে পড়েছিলেন। ওনার মোবাইল, ক্যাশ আর গাড়ির চাবি সব তারা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত তিনি কিছুটা আহতও ছিলেন। তখন নিবরাজের সাথে দেখা। সে সেদিন দেবদূতের মতো সেখানে উপস্থিত হয়েছিল, আর আনোয়ার হোসেনের এই অবস্থা দেখে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। চিকিৎসা করিয়ে একেবারে একটা বাসায় দিয়ে আসেন। রাস্তায় আনোয়ার হোসেন নূরের ব্যাপারে অনেক গল্প করেন তার সাথে, তাছাড়াও আরও অনেক গল্প করেছেন তারা। তখনই আনোয়ার হোসেন নিবরাজ সম্পর্কে জেনেছেন। পরবর্তীতে তিনি ম্যাগাজিন আর পত্রিকায়ও নিবরাজ সম্পর্কে পড়েছিলেন। নূর আনোয়ার হোসেনের কথায় তপ্তা মেরে বসে আছে। বাবা যে নিবরাজকে এত আগে থেকে চিনে, এটা ভাবতেই তার মাথা চক্কর মেরে উঠছে। আনোয়ার হোসেন ভীষণ খুশি হয়েছে নিবরাজকে দেখে। দেখতে ভীষণ চমৎকার, অতি সুদর্শন আর ভদ্র। বরাবরই তিনি গম্ভীরতা পছন্দ করেন। নিবরাজও ঠিক তেমন প্রতিষ্ঠিত ছেলে, একদম তার মনের মতো। তাছাড়া বংশের নাম ধরে রেখেছে এই ছেলে। মেয়েকে এমন হাতে তুলে দিলে তিনি নিশ্চিন্ত হতে পারবেন। তারা দুজন আরও বিভিন্ন কথা বলল। নূর শুধু বসে বসে শুনছে তাদের কথা। নিবরাজ তার ফ্যামিলি সম্পর্কে সব বলেছে আনোয়ার হোসেনকে, তার মা বাবা সব। বেলা বহুদূর গড়ালো, প্রায় 9টা বাজে। নূরের ঘুম ভাঙতেই উঠে চারপাশে চোখ বোলালো। নিবরাজ নেই। গতকাল রাতে হঠাৎ নিবরাসের আগমনে সে ভয় পেয়ে গিয়েছিল, তবে কিছুক্ষণের মধ্যে তার সমস্ত ভয় কেটে গিয়েছে। নিবরাজ তার সাথে কিছুক্ষণ গল্প করেই ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ করেই। নূর কয়েকবার ডেকেছে, কিন্তু নিবরাজ উঠেনি। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছিল তার কাছে। একটা মানুষ 10 মিনিটের মাথায় কি করে ঘুমাতে পারে? ব্যালকনির থাই গ্লাসটা ফাঁক থাকার কারণে একেবারে আবছা মৃদু আলো ভেতরে প্রবেশ করছিল। এই ম্লান আলোর মধ্যে নিবরাসের মুখাবয়ব অস্পষ্ট, তবে গভীরভাবে পর্যবেক্ষণ করলে খানিকটা বোঝা যাবে। সময় অপচয় না করে সে চোখ বোলালো নিবরাসের মুখে।
কোনো সারা শব্দ পেল না তার। তপ্ত ভারী নিঃশ্বাসের শব্দ শুধু শোনা গেল এই বন্ধ চার দেওয়ালে। নিবরাসের কোনো সারা শব্দ না পেয়ে সেও তার সঙ্গী হল। ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি জমালো। নূর চারিদিকে চোখ বুলিয়ে থাই গ্লাসের কাছটাই গেল। সকাল আর সকাল নেই। সূর্যমামা উঠে নিজের প্রতিভা দেখাতে শুরু করে দিয়েছে। চারিদিকে সোনালি হলুদ আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সকালেই এত ভ্যাপসা গরম, আর সারা দিন তো বাকি। নূর থাইয়ের ভেতর থেকে কয়েকবার নিবরাসের বারান্দার দিকে উঁকি ঝুঁকি মারল। হতাশ হল সে। নিবরাস কেন? নিবরাসের টিকিটাও নেই। কারণ জানা নেই নূরের, কেন যেন ভালো লাগলো না। রাতে চোরের মতো আমার কাছে এসে ঘুমিয়ে পড়তে পেরেছিস, আর আমার ঘুম ভাঙা পর্যন্ত অপেক্ষা করতে পারলি না? কি এমন মহৎ কাজ এসে পড়েছিল যে আমার ওঠা পর্যন্ত অপেক্ষা করতে পারলি না? অন্তত আমাকে উঠিয়ে দিতি, এভাবে চলে যেতে হলো? ব্যাটা সাদা ভাল্লুক। নূর ঠোঁট ফুলিয়ে নিজ মনে কথাগুলো বলতে বলতে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। যা গরম পড়েছে, একেবারে শাওয়ার নিয়েই বের হবে, না হলে আজ আর বাঁচা যাবে না। জেসমিন সকাল সকাল বিরিয়ানি রান্না করেছে। সে ছোট থেকেই রান্নায় পারদর্শী। পছন্দের তালিকায় পড়ালেখা কোনো কালেই ছিল না, অবশ্য এখনও নেই। পড়ালেখা ছেড়েছে অনেক দিন। আনোয়ার হোসেনের চাপে ক্লাস 7 পর্যন্ত পড়েছিল, তাও গতি ছিল ঠেলা গাড়ির মতো, না তার থেকেও ধীর। 7-এ 2 বার ফেল করার পর আর স্কুলের ধারে কাছে যায়নি সে। নূরকে পড়তে দেখলে সে তার আশেপাশেও ঘেঁষে না, যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেয়। তার থেকেই রান্নাবান্না করা, ঘর সামলানো ঢের সহজ কাজ। আরে বাবা, যে কাজ করে মানুষ শান্তি পায় তাকে তো সে কাজই করাই উচিত। যেটা পারে না, কখনো পারবে না, সেটা নিয়ে সময় অপচয় করা মোটেও ভালো কাজের মধ্যে পড়ে না, আর পড়বেও না। মানুষ যে পড়ালেখাটার মধ্যে কি পাইছে আল্লাহ মালুম। সে তো এই পড়ালেখা যে আবিষ্কার করছে তাকে দিনে 33 বার অভিশাপ দেয়। তার থেকেও বেশি অভিশাপ দেয় যে পরীক্ষা আবিষ্কার করছে তাকে। শালার ছাও, পড়ালেখা আবিষ্কার করছে ভালো কথা, পরীক্ষাও আবিষ্কার করতে হইব? ছোট ছোট পোলাপানগুলার উপর হুদাই বস্তা বস্তা চাপ ফালায় দিয়া গেছে। নিজেরা তো আবিষ্কার কইরা দিয়ে বাইচ্চা গেছে, আর মানুষগুলা? যাগ্গে, তার এসব ভেবে কাজ নেই। যার মন চায় পড়ালেখা করব, যার মন চায় না হে করব না, তাতে তার কি? সে আপাতত টেবিল গোছানোতে মনোযোগ দিতে চায়। আজকে বিশেষ কেউ তাদের সাথে সকালের নাস্তা সারব ভাবিতেই তার কেমন খুশি খুশি লাগতাছে। গোসল সেরে বের হয়ে আবার বারান্দার দিকে চোখ বোলালো নূর। মনে মনে রাগ লাগছে ভীষণ। অবশ্য রাগের কারণ কি? নিবরাসের দেখা না পাওয়া, নাকি সকাল সকাল নিবরাসকে দেখার আকাঙ্ক্ষা বারে বারে ব্যর্থ হওয়ায়? হবে হয়তো। নিবরাসের সান্নিধ্য পাওয়ার পর থেকে মনটা কেমন যেন শুধু নিবরাস করে। দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, মোট কথা কাছাকাছি থাকতে ইচ্ছে করে। রুমের দরজাটা খুলে পুরুষালী কণ্ঠ শুনতে পেল নূর। গুরুত্ব দিল না সে, হবে হয়তো বাবার কোনো বন্ধু। জেসমিন কেবিল পরিপাটি করছে, সে সেদিকে গেল। কাছে যেতেই দেখে জেসমিন আজ এলাহি আয়োজন করেছে। বিরিয়ানি, কাবাব, সালাদ, আচার, এত খাবার কেন জেসমিন? নূর শশায় কামড় বসাতে বসাতে বলল। জিজ্ঞাসু দৃষ্টি তার। আপনি আপা এত সময় ধইরা ঘুমাইলে কেমনে জানবেন? খালুসে দুলাভাইরে সকালের নাস্তার দাওয়াত করছে। আমারে শুধু নাস্তার জন্য কিছু বানাইয়া রাখতে কইল। দুপুরেও নাকি কি অনুষ্ঠান হইব। হঠাৎ জেসমিনের দুলাভাই ডাকে ভরকে যায় নূর। কিছুটা সময় নিয়ে সে বুঝতে পারে যে জেসমিন নিবরাসের কথা বলছে। অবাক স্বরে জেসমিনকে শোধায়, নিবরাসকে দাওয়াত করেছে? এসেছে সে? তার কথার মাঝেই পেছন থেকে আনোয়ার হোসেনের গলার আওয়াজ ভেসে এলো। তুমি উঠে গেছো মামুনি? নূর তড়িৎ পেছন ফিরে। বাবা? তবে তাকে চমকে দেওয়ার জন্য আনোয়ার হোসেনের পেছন থেকে নিবরাসে আগমন ঘটল। মোবাইলটা কান থেকে নামিয়ে সে নূরের দিকে দৃষ্টিপাত করল, সাথে সাথে ভ্রু কুচকালো তার। নূরের চোখ নিবরাসের দিকে আটকে গেল। সে সবটাই দেখল। নিবরাসের ম্যানলি হেঁটে আসা, এক অদ্ভুত মোহ যেন ঘিরে ধরল তাকে। উফ, কি স্টাইল! তীক্ষ্ণ দৃষ্টি, ধারালো চোয়াল, গম্ভীর অথচ কি আকর্ষণীয় অভিব্যক্তি! এত হ্যান্ডসামও কি মানুষ হয়? ব্ল্যাক ট্রাউজার আর কফি কালারের গেঞ্জিটা এত মানিয়েছে যা বলার বাহিরে। একদম কুল লাগছে তাকে। সব মিলিয়ে 10 আউট অফ 10। ভাবনাগুলোর মাঝে তার মনে পড়ল সে তো নিবরাসের উপর রেগে আছে। মুহূর্তেই ভাবনার মোহ ভেঙে চোখ সরিয়ে নিল সে। এই লোকের সাথে কোনো কথা নেই। সকাল সকাল কখন চলে গেছে? একবারও ডাকার প্রয়োজন মনে করেনি।
তার ভাবনার মাঝে আনোয়ার হোসেন কিছু বলতে যাবেন, কিন্তু মুখের কথা কেড়ে নেয় নিবরাস। কয়েক কদম এগিয়ে এসে বলে, তুমি সকাল সকাল শাওয়ার নিলে কেন সানফ্লাওয়ার? চুল থেকে এখনো পানি পড়ছে, বাচ্চা তুমি, হেয়ার ড্রাই করবা না? নিবরাসের কণ্ঠ নরম। আনোয়ার হোসেনের মনে খুশির জোয়ার উঠে। মেয়ের দিকে তাকিয়ে বুঝতে পারেন মেয়ের চুল সত্যি ভিজে, সে তো খেয়ালই করেনি। অথচ নিবরাস এসেই নূরকে ওয়ার্ন করে দিল, ওনার মেয়েকে যে এমন একটা দায়িত্ববান ছেলের হাতে তুলে দিতে পারছে, এটাই যেন আল্লাহর বিশেষ এক রহমত। তিনি নিবরাসের উপর আরও খুশি হয়ে গেলেন। নূরকে হালকা শাসনের স্বরে বললেন, সকাল সকাল গোসল করেছ কেন? শীতে গরমে পড়ছে, ঠান্ডা লাগলে যাও চুল শুকিয়ে এসো, আমরা টেবিলে ওয়েট করছি। আনোয়ার হোসেনের এই ঠান্ডা ধমক নিবরাসের পছন্দ হলো না। যেখানে সে নূরকে এত কোমল আর আদরাদরভাবে বলেছে, সেখানে উনি এভাবে শাসনের স্বরে কথা বলবে কেন? হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করতে লাগলো সে। কাহিনী অনেক দূর গড়িয়েছে, এখন রাগারাগি করে খেলা শেষ করা যাবে না। নূর রুমে যেতে যেতে নিবরাসকে একবার ওপর নিচ পরখ করে নিল। এই লোকের সব দিকেই নজর থাকে। যেতে যেতে ভেঙচি কাটতে ভুলল না সে। নিবরাস বুঝতে পারল না নূরের এমন ভেঙচি কাটার কারণ কি, এমন অদ্ভুত চেহারা কেন করল সে। জেসমিন সকাল সকাল বিরিয়ানি রান্না করেছে। সে ছোট থেকেই রান্নায় পারদর্শী। পছন্দের তালিকায় পড়ালেখা কোনো কালেই ছিল না, অবশ্য এখনও নেই। পড়ালেখা ছেড়েছে অনেক দিন। আনোয়ার হোসেনের চাপে ক্লাস 7 পর্যন্ত পড়েছিল, তাও গতি ছিল ঠেলা গাড়ির মতো, না তার থেকেও ধীর। 7-এ 2 বার ফেল করার পর আর স্কুলের ধারে কাছে যায়নি সে। নূরকে পড়তে দেখলে ও সে তার আশেপাশেও ঘেসে না, যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেয়। তার থেকে এই রান্নাবান্না করা, ঘর সামলানো ঢের সহজ কাজ। আরে বাবা, যে কাজ করে মানুষ শান্তি পায় তাকে তো সে কাজই করাই উচিত। যেটা পারে না, কখনো পারবে না, সেটা নিয়ে সময় অপচয় করা মোটেও ভালো কাজের মধ্যে পড়ে না, আর পড়বেও না। মানুষ যে পড়ালেখাটার মধ্যে কি পাইছে আল্লাহ মালুম। সে তো এই পড়ালেখা যে আবিষ্কার করছে তাকে দিনে 33 বার অভিশাপ দেয়। তার থেকেও বেশি অভিশাপ দেয় যে পরীক্ষা আবিষ্কার করছে তাকে। শালার ছাউ, পড়ালেখা আবিষ্কার করছে ভালো কথা, পরীক্ষাও আবিষ্কার করতে হইব? ছোট ছোট পোলাপানগুলার উপর হুদাই বস্তা বস্তা চাপ ফালাইয়া দিয়া গেছে। নিজেরা তো আবিষ্কার কইরা দিয়ে বাইচ্চা গেছে, আর মানুষগুলা যাগ্গে, তার এসব ভেবে কাজ নাই। যার মন চায় পড়ালেখা করব, যার মন চায় না হে করব না, তাতে তার কি? সে আপাতত টেবিল গোছানোতে মনোযোগ দিতে চায়। আজকে বিশেষ কেউ তাদের সাথে সকালের নাস্তা সারব, ভাবিতেই তার কেমন খুশি খুশি লাগতাছে। গোসল ছেড়ে বের হয়ে আবার বারান্দার দিকে চোখ বোলালো নূর। মনে মনে রাগ লাগছে ভীষণ। অবশ্য রাগের কারণ কি, নিবরাসের দেখা না পাওয়া, নাকি সকাল সকাল নিবরাসকে দেখার আকাঙ্ক্ষা বারে বারে ব্যর্থ হওয়ায়? হবে হয়তো। নিবরাসের সান্নিধ্য পাওয়ার পর থেকে মনটা কেমন যেন শুধু নিবরাস নিবরাস করে। দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, মোট কথা কাছাকাছি থাকতে ইচ্ছে করে। রুমের দরজাটা খুলে পুরুষালী কণ্ঠ শুনতে পেল নূর। গুরুত্ব দিল না সে, হবে হয়তো বাবার কোনো বন্ধু। জেসমিন টেবিল পরিপাটি করছে, সে সেদিকে গেল। কাছে যেতেই দেখে জেসমিন আজ এলাহি আয়োজন করেছে, বিরিয়ানি, কাবাব, সালাদ, আচার। এত খাবার কেন জেসমিন? নূর শশায় কামড় বসাতে বসাতে বলল, জিজ্ঞাসু দৃষ্টি তার। আপনি আপা এত সময় ধইরা ঘুমারিলে কেমনে জানবেন? খালুসে দুলাভাইরে সকালে নাস্তার দাওয়াত করছে, আমারে শুধু নাস্তার জন্য কিছু বানাইয়া রাখতে কইল, দুপুরেও নাকি কি অনুষ্ঠান হইব। হঠাৎ জেসমিনের দুলাভাই ডাকে ভরকে যায় নূর। কিছুটা সময় নিয়ে সে বুঝতে পারে যে জেসমিন নিবরাসের কথা বলছে। অবাক স্বরে জেসমিনকে শোধায়, নিবরাসকে দাওয়াত করেছে, এসেছে সে? তার কথার মাঝেই পেছন থেকে আনোয়ার হোসেনের গলার আওয়াজ ভেসে এলো, তুমি উঠে গেছো মামনি? নূর তড়িৎ পেছন ফিরে, বাবা। তবে তাকে চমকে দেওয়ার জন্য আনোয়ার হোসেনের পেছন থেকে নিবরাসের আগমন ঘটল। মোবাইলটা কান থেকে নামিয়ে সে নূরের দিকে দৃষ্টিপাত করল, সাথে সাথে ভ্রু কুচকালো তার। নূরের চোখ নিবরাসের দিকে আটকে গেল। সে সবটাই দেখল। নিবরাসের ম্যানলি হেঁটে আসা, এক অদ্ভুত মোহ যেন ঘিরে ধরল তাকে। উফ, কি স্টাইল! তীক্ষ্ণ দৃষ্টি, ধারালো চোয়াল, গম্ভীর অথচ কি আকর্ষণীয় অভিব্যক্তি। এত হ্যান্ডসামও কি মানুষ হয়? ব্ল্যাক ট্রাউজার আর কফি কালারের গেঞ্জিটা এত মানিয়েছে যা বলার বাহিরে। একদম কুল লাগছে তাকে। সব মিলিয়ে 10 আউট অফ 10। ভাবনাগুলোর মাঝে তার মনে পড়ল সে তো নিবরাসের উপর রেগে আছে। মুহূর্তেই ভাবনার মোহ ভেঙে চোখ সরিয়ে নিল সে।
এই লোকের সাথে কোনো কথা নেই, সকাল সকাল কখন চলে গেছে, একবারও ডাকার প্রয়োজন মনে করেনি। তার ভাবনার মাঝে আনোয়ার হোসেন কিছু বলতে যাবেন, কিন্তু মুখের কথা কেড়ে নেয়